বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা এসএসসি 2025 সালের ঢাকা বোর্ডের রসায়ন বিজ্ঞানের সৃজনশীল প্রশ্নগুলোর সমাধান নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা 1 নম্বর থেকে শুরু করি। 1 নম্বর যে উদ্দীপকটি দেখতে পাচ্ছি, এখানে এক্স, ওয়াই, জেড তিনটি মৌল দেওয়া আছে যাদের পারমাণবিক সংখ্যা উল্লেখ করা রয়েছে, কিন্তু এরা প্রতীকী অর্থে ব্যবহৃত মৌল। এখানে এক্স মৌলটির পারমাণবিক সংখ্যা হচ্ছে 8, তার মানে এক্স মৌলটি হচ্ছে অক্সিজেন। ওয়াই মৌলের পারমাণবিক সংখ্যা হচ্ছে 12, এর মানে হচ্ছে এটা কার্বন। জেড মৌলের পারমাণবিক সংখ্যা হচ্ছে 15, তার মানে এটা হচ্ছে ফসফরাস। এখন 1 নম্বর প্রশ্নের ক নম্বর হচ্ছে রসায়ন কাকে বলা হয়। রসায়ন কাকে বলে? রসায়ন কাকে বলে দেখো, রসায়নের সঙ্গে হচ্ছে বিজ্ঞানের যে শাখায় পদার্থের গঠন, ধর্ম এবং পদার্থের পারস্পরিক রূপান্তর ইত্যাদি নিয়ে আলোচনা করা হয় তাকে রসায়ন বলা হয়। এরপরে খ নম্বর প্রশ্ন, আয়োডিনের তরল অবস্থা নেই কেন? এটা ব্যাখ্যা। তো আয়োডিনকে তরল অবস্থায় পাওয়া সম্ভব নয়। কেন? কারণ জানা আছে ঊর্ধ্বপাতিত পদার্থগুলোকে তাপ দিলে তা তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয়। যেহেতু আয়োডিন একটি ঊর্ধ্বপাতিত পদার্থ, তাই তাপ দিলে তা তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয়, অর্থাৎ আয়োডিনের তরল অবস্থা নেই, আয়োডিনকে তরল অবস্থায় পাওয়া যায় না। গ নম্বর হচ্ছে উদ্দীপকের জেড মৌলটির 10টি পরমাণুর ভর নির্ণয় করতে হবে। এখন উদ্দীপকে অর্থাৎ এই যে এখানে কি করতে বলা হয়েছে যে জেড মৌল। জেড মৌলটা কি? জেড মৌলের পারমাণবিক সংখ্যা দেখো 15, তার মানে জেড মৌলটি হচ্ছে ফসফরাস পি। এই মৌলটির 10টি পরমাণুর ভর নির্ণয় করতে হবে। তো এখানে আমরা কি দেখো, এখানে যেহেতু ফসফরাস রয়েছে, ফসফরাসের পারমাণবিক সংখ্যা হচ্ছে 15 এবং পারমাণবিক ভর হচ্ছে 31। তো এখানে আমরা এভাবে লিখতে পারি যে 31 গ্রাম পার মোল, মানে 31 গ্রামে হচ্ছে 1 মোল হয়, আর 1 মোলে থাকে হচ্ছে 6.023 × 10⁻23 টি পরমাণু। তার মানে আমরা বলতে পারি এতটি পরমাণুর ভর হচ্ছে এই যে 31 গ্রাম। তাহলে একটা পরমাণুর ভর কত? একটা পরমাণু ভর বের করার জন্য এটাকে ভাগ করতে হবে, আর এখানে বের করতে বলেছে 10টি পরমাণু। এখানে প্রশ্ন দেওয়া আছে যে 10টি পরমাণু ভর নির্ণয় করো। তো 10টি পরমাণু, এর জন্য এই 10 দিয়ে ঐকিক নিয়মের মতো গুণ করা হয়েছে, ঐকিক নিয়মে। এইবার এটাকে আমরা হিসাব করব, হিসাব ক্যালকুলেটর দিয়ে। এই যে ক্যালকুলেটর দিয়ে আমরা যদি হিসাব করি, এখানে কত হয়? উপরে আছে 31, 31 ইন্টু হচ্ছে 10, এটাকে ভাগ করব। ভাগ করতে হলে ব্র্যাকেট দিয়ে নিতে হবে। এরকম কত? 6.023 into the power 23। এই যে ব্র্যাকেট ক্লোজ করে সমান, মানটা হয়ে গেল এই যে, ঠিক আছে? তাহলে এত গ্রাম। এটা হচ্ছে গ নম্বর শেষ। এবার ঘ নম্বর বলছে যে উদ্দীপকের এক্স, ওয়াই, জেড মৌল তিনটির ইলেকট্রন আসক্তির ক্রম বিশ্লেষণ করো। এখন উদ্দীপকের তথ্য অনুযায়ী এক্স, ওয়াই, জেড মৌল তিনটি হচ্ছে, একটা হচ্ছে অক্সিজেন, আর একটা হচ্ছে, আচ্ছা এখানে 12 দেওয়া আছে পরমাণু, মানে ম্যাগনেসিয়াম, এটা হচ্ছে Mg, তখন এটা কার্বন, এটা হচ্ছে ম্যাগনেসিয়াম আর কি। তো ম্যাগনেসিয়াম এবং এটা হচ্ছে ফসফরাস। নিচে এদের ইলেকট্রন বিন্যাস করে তারপরে হচ্ছে ইলেকট্রন আসক্তির মান আমরা দেখব। তো এখানে অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস দেওয়া হলো। অক্সিজেনের তো ইলেকট্রন বিন্যাস থেকে দেখতে পাচ্ছি যে সবচেয়ে বড় যে কক্ষপথটা, সেটা হচ্ছে দ্বিতীয় কক্ষপথ, এবং এখানে এন এর মান হচ্ছে 2, এবং এটা দ্বিতীয় পর্যায়। এবং দ্বিতীয় পর্যায়ে মোট ইলেকট্রন সংখ্যা এখানে কয়টা? 6টা। এস এবং পিতে ইলেকট্রন আছে, তো এর জন্য এটাকে আরো 10 দিয়ে যোগ করতে হবে। 6 এর সাথে আরো 10 দিয়ে যোগ করলে 16 হয়। এটা হচ্ছে 16 হচ্ছে গ্রুপ সংখ্যা। ম্যাগনেসিয়াম হচ্ছে তৃতীয় পর্যায়, সবচেয়ে বড় হচ্ছে N3 তৃতীয় পর্যায়, এবং তৃতীয় পর্যায়ে শুধুমাত্র এস অরবিটাল। তো এস অরবিটালে যে কয়টা ইলেকট্রন থাকে সেটাই তার গ্রুপ সংখ্যা। তো এখানে গ্রুপ সংখ্যা হবে 2। আর ফসফরাসের ক্ষেত্রে সবচেয়ে বড় হচ্ছে 3, তাই না? তার মানে 3 হচ্ছে পর্যায় সংখ্যা, এবং এস এবং পি পাশাপাশি আছে, তো এর জন্য এখানে মোট ইলেকট্রন সংখ্যা যোগ করে তার সাথে আরো 10 যোগ করতে হবে, 15 হয় যোগ করলে, তার মানে গ্রুপ সংখ্যা হচ্ছে 15। এখানে আমরা বলতে পারি যে অক্সিজেন হচ্ছে দ্বিতীয় পর্যায়ে, আর ম্যাগনেসিয়াম এবং ফসফরাস এটা হচ্ছে তৃতীয় পর্যায়ে অবস্থিত। দেখো, ইলেকট্রন আসক্তি নির্ভর করে প্রথমে পর্যায়ের উপরে। পর্যায় সংখ্যা যার যত হবে, কম হবে, তার ইলেকট্রন আসক্তির মান তত বেশি হবে। তাহলে এখানে সবচেয়ে কম হচ্ছে অক্সিজেন, তাহলে অক্সিজেনের ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি হবে। তারপর দেখতে হবে গ্রুপ, মানে পর্যায় সংখ্যা বেশি হচ্ছে ম্যাগনেসিয়াম আর ফসফরাসের, তাহলে তৃতীয়। তাহলে এখানে যেহেতু পর্যায় সংখ্যা সেম,
তাহলে পর্যায় সংখ্যা দেখলে হবে না, এখন দেখতে হবে গ্রুপ সংখ্যা। গ্রুপ সংখ্যা যার বেশি হবে, একই পর্যায়ে যদি হয় তাহলে গ্রুপ সংখ্যা বেশি হলে ইলেকট্রন আসক্তির মানও বেশি হবে। দেখো পর্যায় সারণী একই পর্যায়ে বাম থেকে ডান দিকে ইলেকট্রন আসক্তির মান বাড়ে, কারণ পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পায়, যা নিউক্লিয়াসের ধনাত্মক চার্জ বাড়িয়ে ইলেকট্রনকে শক্তিশালীভাবে কি করে আকর্ষণ করে। একই গ্রুপে উপর থেকে নিচের দিকে ইলেকট্রন আসক্তির মান কি করে পরমাণুর আকার বাড়ে এবং বাইরের ইলেকট্রন সহজে বিচ্ছিন্ন হয়ে যায়। তার জন্য ইলেকট্রন আসক্তির মান আস্তে আস্তে কমতে থাকে উপর থেকে নিচের দিকে গেলে। অতএব অক্সিজেনের ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি, পরে ফসফরাসের। কেন? কারণ ফসফরাসের দেখো নিজে, কিন্তু এখানে কথা হচ্ছে কেন ফসফরাসের কেন বেশি হলো অক্সিজেনের চেয়ে, তাই না? এই যে দেখো মানে ম্যাগনেসিয়ামের চেয়ে, কারণ এর গ্রুপ সংখ্যা বেশি, এজন্য গ্রুপ সংখ্যা বেশি। এখানে দেখো 15 আর এর গ্রুপ সংখ্যা তো মাত্র 2, এই জন্য ফসফরাসের বেশি আর ম্যাগনেসিয়ামের কম। তাহলে সবচেয়ে বেশি হচ্ছে অক্সিজেনের, তারপরে ফসফরাসের, তারপরে ম্যাগনেসিয়ামের। এরপরে 2 নম্বর প্রশ্ন দেখো। 2 নম্বর প্রশ্ন, এখানে 3টি যৌগ দেওয়া রয়েছে, এ যৌগ, বি যৌগ এবং সি যৌগ। এই যৌগটা হচ্ছে কি ইউরিয়া, বি যৌগ হচ্ছে S8 দেওয়া আছে, সালফারের একটা অণু আর কি, বড় অণু, গন্ধক বলতে পারি, আর এটা হচ্ছে পানি। তো পানি এখানে দেখো স্ট্রোক, কিন্তু এখানে S দেওয়া আছে ব্র্যাকেটের ভিতরে, তার মানে এটা সলিড অবস্থা, অর্থাৎ এটা বরফের সংকেত। ওকে, এখন 2 নম্বর প্রথম প্রশ্ন, ক নম্বর, তেজস্ক্রিয় আইসোটোপ কাকে বলে? তো তেজস্ক্রিয় আইসোটোপ দেখো, মৌলের যেসব আইসোটোপ হতে স্বতঃস্ফূর্ত আলফা, বিটা ও গামা রশ্মি নির্গত হয় তাদেরকে তেজস্ক্রিয় আইসোটোপ বলে। এরা হচ্ছে তেজস্ক্রিয় আইসোটোপ। সিলিকন একটি অপধাতু ব্যাখ্যা করো। তো কারণ সিলিকন ধাতু এবং অধাতু উভয়ের মতোই আচরণ করতে সক্ষম। সাধারণ তাপমাত্রায় সিলিকন আছে অধাতু, কিন্তু তাপমাত্রা বৃদ্ধিতে একে ধাতুতে পরিণত করা যায়। অর্থাৎ সিলিকন ইলেকট্রন গ্রহণ, ত্যাগ, শেয়ার সব করতে পারে, এর জন্য এটাকে অপধাতু বলা হয়। এরপরে গ নম্বর, কার্বনের অক্সাইড এবং অ্যামোনিয়া ব্যবহার করে উদ্দীপকের এ যৌগটির প্রস্তুতি বর্ণনা করতে। তো এই যৌগটা কি? এই যে এই যৌগটা হচ্ছে এটা কিন্তু অ্যামোনিয়ার সংকেত, মানে ইউরিয়ার সংকেত। এটা আমাদের তৈরি করতে হবে কোথা থেকে? কার্বনের অক্সাইড এবং অ্যামোনিয়া ব্যবহার করে উদ্দীপকের এই যৌগটি হলো ইউরিয়ার সংকেত হচ্ছে এটা। এটি প্রস্তুত করতে কার্বন ডাই অক্সাইড এবং অ্যামোনিয়া NH3 কে উচ্চ চাপ এবং উচ্চ তাপে বিক্রিয়া করানো হয়। দেখো কার্বন ডাই অক্সাইড এবং অ্যামোনিয়াকে উচ্চ চাপ বলতে এই যে প্রায় 140 থেকে 150 atm চাপ দিতে হয় এবং তাপমাত্রা থাকবে প্রায় 200 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রায় যদি বিক্রিয়া করানো হয়, অ্যামোনিয়া এবং কার্বন ডাই অক্সাইড বিক্রিয়া করে এই যে এটা তৈরি করে অ্যামোনিয়াম কার্বনেট তৈরি করে। এটাকে যখন তাপ দেওয়া হয়, তাপ দিলে এরা ইউরিয়া এবং পানি উৎপন্ন করবে। এই যে ইউরিয়া এবং পানি উৎপন্ন হবে। তাহলে এটাকে বিশুদ্ধ করে পরিস্রাবণ এবং ক্রিস্টালাইজেশন করে বিশুদ্ধ করা হয়। এরপর ঘ নম্বর প্রশ্নটা হচ্ছে ABC যৌগ তিনটির আন্তঃকণা আকর্ষণ শক্তির তুলনামূলক বিশ্লেষণ করতে হবে। তো এখানে A হচ্ছে ইউরিয়া, বি হচ্ছে সালফারের একটা উপভেদ, আর এটা হচ্ছে পানি H2O। তো আমরা এখন এইভাবে ব্যাখ্যা করব। দেখো এ যে যৌগটা, এই যৌগ সংকেত তো এটা একটা ইউরিয়া একটি সমযোজী যৌগ। এতে অণুগুলোর মধ্যে হাইড্রোজেন বন্ধন এবং ডাইপোল আকর্ষণ থাকে। এই আকর্ষণ শক্তি মাঝারি ধরনের হয়ে থাকে, যার ফলে ইউরিয়া অণুগুলো একে অন্যকে মাঝারি মাত্রায় টেনে ধরতে পারে। বরফের হাইড্রোজেন বন্ধনের তুলনায় এর আকর্ষণ কিছু কম। আচ্ছা, বরফ কোনটা? বরফ তো সি। কিন্তু গন্ধক মানে সালফার আর কি, S8 ভ্যান্ডার ওয়ালস বল থেকে বেশি শক্তিশালী হবে। আর S8 এটা হচ্ছে গন্ধক একটি অধাতব মৌল, যার অণুগুলো 8টি পরমাণু রিং গঠন করে। এতে ভ্যান্ডার ওয়ালস বল কাজ করে, যা সাধারণত দুর্বল আন্তঃআণবিক আকর্ষণ বল সৃষ্টি করে। তাই গন্ধকের অণুগুলো একে অপরকে কম শক্তিতে টেনে ধরে, ফলে এর আন্তঃকণা আকর্ষণ ইউরিয়া এবং বরফের থেকে অনেক কম। আর সি যৌগটা কি? সি যৌগটা ইউরিয়া। বরফের অণুগুলোর মধ্যে শক্তিশালী হাইড্রোজেন বন্ধন থাকে, যা অন্যান্য আন্তঃআণবিক আকর্ষণের তুলনায় অনেক বেশি শক্তিশালী। এই শক্তিশালী বন্ধনের কারণে বরফের অণুগুলো খুব দৃঢ়ভাবে একে অপরকে টেনে ধরে, ঠিক আছে, যার ফলে বরফের আন্তঃকণা আকর্ষণ সবচেয়ে বেশি হতে থাকে। অর্থাৎ এখানে বরফের আকর্ষণ সবচেয়ে বেশি, তারপরে ইউরিয়া, তারপর আছে বি অর্থাৎ গন্ধকের আর কি। এরপর 3 নম্বর প্রশ্ন,
এখানে একটা উদ্দীপক দেখতে পাচ্ছি 3 নম্বর প্রশ্ন, এবং দুইটা চিত্র দেওয়া রয়েছে, চিত্র এ, চিত্র বি। এখন প্রথম প্রশ্ন দেখো, এখানে ত্রয়ী সূত্র কাকে বলা হয়? ত্রয়ী সূত্র, পারমাণবিক ভর অনুসারে 3টি করে মৌলকে সাজালে দ্বিতীয় মৌলের পারমাণবিক ভর প্রথম এবং তৃতীয় মৌলের পারমাণবিক ভরের যোগফলের অর্ধেক বা কাছাকাছি হয়। ঠিক আছে, তাকে ডোবেরাইনের ত্রয়ী সূত্র বলে। মনে করে এখানে এ, বি, সি 3টা মৌল। এখন এ মৌল এবং সি মৌলের পারমাণবিক ভরকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে যেটা হবে সেটা হচ্ছে বি মৌলের পারমাণবিক ভরের কাছাকাছি হবে, অথবা তার সমানও হয়ে যাবে এরকম। এরপরে খ নাম্বার, ধাতু ক্যাটায়ন সৃষ্টি করে কেন? কারণ যেসব পরমাণু ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয় তাদেরকে ক্যাটায়ন বলা হয়। তো ধাতু সমূহের বাহ্যিক স্তরে মানে বাইরের স্তরে 1টা 2টা বা 3টা ইলেকট্রন থাকে, তাই তারা সহজে ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়নে পরিণত হয়। যেমন সোডিয়াম ধাতু একটি করে কি করে একটি ইলেকট্রন ত্যাগ করে Na+ আয়নে গঠন করে বা পরিণত হয় ক্যাটায়নে, তাই এই ক্যাটায়ন তৈরি করে তারা ধাতুরা। ধাতুরা তো ইলেকট্রন ত্যাগ করে 1টা বা 2টা বা 3টা ইলেকট্রন ক্যাটায়নে পরিণত হয় তারপর। এরপরে বি মৌলটির স্ফটিক বিদ্যুৎ পরিবহন করে। দেখো বি মৌলটা কি তা একটু দেখতে হবে। এখানে যে গোল গোল দেখাচ্ছে কালো, এগুলো হচ্ছে এক একটা ইলেকট্রন সংখ্যা নির্দেশ করে। তা এখন কতগুলো ইলেকট্রন আছে দেখো, এখানে 1 2 3 4 5 6 7 এই 8টা 9 10, হ্যাঁ ঠিক আছে, 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29টা। তো 29টা মানে কি, সেটা হচ্ছে কপার হবে, অবশ্যই কপার হবে। তো কপার যদি হয়, দেখো উদ্দীপকের চিত্র অনুযায়ী বি মৌলটির পারমাণবিক সংখ্যা হচ্ছে 29, যা কপার নির্দেশ করে। কপার মৌলের যোজ্যত স্তরে মাত্র একটি ইলেকট্রন 4s1 থাকে, যা সহজে ছেড়ে দিতে পারে। কপার স্ফটিকে মুক্তভাবে চলাচল ইলেকট্রন থাকে, যা ধাতব বন্ধনের মাধ্যমে বিদ্যুৎ পরিবহন করে। ব্যাটারির ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্ত সংযুক্ত করলে ইলেকট্রনগুলো ঋণাত্মক থেকে ধনাত্মক দিকে প্রবাহিত হবে, এই যেরকম। ঠিক আছে, ইলেকট্রনগুলো কি করে, এখানে বিদ্যুৎ প্রবাহিত হবে ধনাত্মক প্রান্ত থেকে ঋণাত্মক প্রান্ত, এইভাবে বিদ্যুৎ প্রবাহিত হবে। ইলেকট্রন প্রবাহিত হবে এই ঋণাত্মক প্রান্ত থেকে ধনাত্মক প্রান্তে, আর বিদ্যুৎ প্রবাহিত হবে প্লাস থেকে মাইনাসের দিকে। এইভাবে আমরা এটা ব্যাখ্যা দিতে পারি। এরপরে ঘ নম্বর প্রশ্ন দেখো, ক্লোরিনের সাথে এ মৌলের বিক্রিয়ায় উৎপন্ন যৌগ AF2 এবং AF4 এর মধ্যে কোনটিতে অষ্টক নিয়মের ব্যতিক্রম ঘটে, মানে অষ্টক নিয়ম মেনে চলে না, তাই আর কি। তো এই যৌগটা কি, এই মৌলটা কি, এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16টা 16, তার মানে এটা হচ্ছে সালফার। সালফার যদি হয়, দেখো এখানে এই মৌলটা হচ্ছে সালফার। তো সালফার এবং ফ্লোরিন এর ইলেকট্রন বিন্যাস আমরা দেখবো যেরকম, এখানে দেখো 6টা ইলেকট্রন আছে আর এর আছে 7টা ইলেকট্রন। তাহলে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাসের জন্য এর লাগবে আরো 2টা ইলেকট্রন আর এর লাগবে 1টা ইলেকট্রন। এরা এখন কিভাবে করবে, দেখো যেটা করতে হবে, সালফার দুটি ফ্লোরিনের সাথে ইলেকট্রন শেয়ার করে অষ্টক পূরণ করে, এখানে অষ্টক নিয়ম পালিত হয়। দেখো এখানে এই যে ফসফরাস আছে, ফসফরাসের চারপাশে 4টে এরকম ইলেকট্রন রয়েছে, 8টা ইলেকট্রন রয়েছে টোটাল। ঠিক আছে, 7টা ইলেকট্রন রয়েছে, 7টা, আর এই সালফারে রয়েছে 6টা, তাই না, 6টা আছে। আচ্ছা 6টা থাকলে দেখো এখানে একটা আছে, এখানে একটা আছে। এই সালফার করে কি, এই ফ্লোরিনের যে আরেকটা ইলেকট্রন আছে 7তম, তার সাথে ইলেকট্রন শেয়ার করলো, এই যে শেয়ার করে এভাবে তারা ইলেকট্রন শেয়ার করলো আর কি। এরাও ইলেকট্রন শেয়ার করে দেখো এখানে ফসফরাসের মানে ফ্লোরিনের বাইরের তেলে 8টা ইলেকট্রন হয়ে গেল। দেখো 1 2 3 4 5 6 7, আর এদের সাথে একটা যোগ ইলেকট্রন যেটা শেয়ার করেছে সেটা মিলে মোট 8টা ইলেকট্রন হয়ে গেল। আবার সালফারেরও এখানে দেখো 1 2 3 4 5 6, এখানে একটা শেয়ার করেছে, এখানে একটা শেয়ার করেছে, এই 8টা, মানে সবারই কিন্তু এখানে 8টা করে ইলেকট্রন রয়েছে, এই জন্য এরা অষ্টক নিয়ম মেনে চলেছে। কিন্তু এখানে একটু দেখি এখানে কি হয়েছে, এই যে SF4 এর ক্ষেত্রে এখানে প্রত্যেকটা দেখো সালফার 4টা আর কি, 4টি হবে, 4টা, হ্যাঁ 4টাই বাংলা দেওয়া হয়েছে, ক্লোরিনের সাথে যুক্ত হয় এবং এতে সালফারে 10টি ইলেকট্রন অংশগ্রহণ করে, যা অষ্টক নিয়মের ব্যতিক্রম, মানে এখানে অষ্টকের সম্প্রসারণ হয়েছে। দেখো এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, 2টা, এখানে 2টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা হয়ে গেছে। ঠিক আছে,
এইভাবে তারা মানে সেখানে কিন্তু অষ্টকের নিয়ম ব্যতিক্রম করছে, অর্থাৎ এখানে দুইয়ের নিয়ম পালিত হয়েছে। দুইয়ের নিয়ম কেন? কারণ এখানে দেখো এক জোড়া ইলেকট্রন, এক জোড়া ইলেকট্রন, এক জোড়া ইলেকট্রন, এক জোড়া, এই এক জোড়া, মানে জোড়ায় দুইটা করে জোড়া যদি থাকে তাহলে সেটা কি হবে? দুইয়ের নিয়ম পালন করবে। তার মানে এটা দুইয়ের নিয়ম পালিত হয়েছে, কিন্তু এখানে অষ্টকের নিয়ম পালিত হয় নাই। এরপরে 4 নম্বর প্রশ্ন চলে গেলাম। এখানে প্রথম পাত্র এবং দ্বিতীয় পাত্র, দুইটা পাত্র দেওয়া আছে। হ্যাঁ, এখানে দেখো প্রথম পাত্রে রয়েছে সোডিয়াম হাইড্রোক্সাইড 70 গ্রাম, 1 লিটার, মাঝামাঝি রয়েছে 1 লিটার পানি বা হচ্ছে দ্রবণ। আর এখানে রয়েছে বি পাত্রে রয়েছে সালফিউরিক অ্যাসিড 96 গ্রাম। এখানে যে প্রশ্ন করা হয়েছে দেখো ক নম্বর, বিক্রিয়া কাকে বলা হয়? বিক্রিয়া কোন বিক্রিয়ায় সমতাযুক্ত সমীকরণ মতে বিক্রিয়া সমূহের সংখ্যানুপাতিক মোল পরিমাপে সম্পূর্ণরূপে বিক্রিয়ার ফলে উৎপন্ন এবং শোষিত তাপের পরিমাণকে বিক্রিয়া তাপ বলা হয়। ঠিক আছে, এটা কতটুকু, মানে একটা বিক্রিয়া যতটুকু তাপ তৈরি হয় তাকে বিক্রিয়া তাপ বলা হয়। ধাতব হাইড্রোক্সাইড দে হাইড্রোজেনের জারণ সংখ্যা -1 কেন হয়? দেখো, ধাতব হাইড্রোক্সাইডে হাইড্রোজেনের জারণ সংখ্যা মাইনাস হওয়ার কারণ হচ্ছে ধাতুসমূহ তড়িৎ ধনাত্মক মৌল, অর্থাৎ এরা সহজে ইলেকট্রন হারায়। অপরদিকে ধাতুর তুলনায় হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, তাই ধাতু যখন হাইড্রোজেনের সাথে যুক্ত হয় তখন ধাতু থেকে একটি ইলেকট্রন হাইড্রোজেন গ্রহণ করে, ফলে হাইড্রোজেন ঋণাত্মক আধানযুক্ত মানে H- আয়নে পরিণত হয়, যার ফলে এই -1 হয়। যেমন এখানে সোডিয়াম হাইড্রাইড, তারপর ক্যালসিয়াম হাইড্রাইড, এখানে -1 হাইড্রোজেনের জারণ সংখ্যা হচ্ছে -1, এর জন্য ধাতব হাইড্রাইডে হাইড্রোজেনের জারণ সংখ্যা -1। এরপরে গ নম্বর দেখো, স্পর্শ পদ্ধতিতে দ্বিতীয় পাত্রের দ্রবটির প্রস্তুতি বর্ণনা করতে হবে। দ্বিতীয়টা কি আছে এখানে? দ্বিতীয়টা কি আছে? দেখো, দ্বিতীয় যে যৌগটা আছে সেটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড। স্পর্শ পদ্ধতিতে একে উৎপন্ন করতে হবে। দেখো, স্পর্শ পদ্ধতিতে প্রথমে সালফার ডাইঅক্সাইড তৈরি করা হয়। মৌলিক সালফার বা সালফাইড খনিজকে উত্তপ্ত করে ধাতুর অক্সিজেনের সাথে জারিত করা হয়। এরকম দেখো, সালফার অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সালফার ডাইঅক্সাইড তৈরি করে। এই সালফার ডাইঅক্সাইড থেকে পরে সালফার ট্রাইঅক্সাইড তৈরি করা হয়। কিভাবে? এই যে দেখো, সালফার ডাইঅক্সাইডকে অক্সিজেনের সাথে আবার যুক্ত করা হয়। এখানে যে পিটি, এটা হচ্ছে একটা প্রভাবক হিসেবে ব্যবহার করা হয়, বা হচ্ছে এই যে ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড, এটা প্রভাবক হিসেবে ব্যবহার করা হয়। আর এখানে তাপমাত্রা দেওয়া হয় প্রায় 400 থেকে 450 দিলে এখানে সালফার ট্রাইঅক্সাইড তৈরি হয়, মানে 3টা অক্সিজেন এখানে থাকে। এরপর সালফার ট্রাইঅক্সাইড থেকে অলিয়াম উৎপন্ন করা হয়। তো এখানে 98% সালফিউরিক অ্যাসিড সালফার ট্রাইঅক্সাইড গ্যাস প্রবাহিত করলে অলিয়াম তৈরি হবে, এই যে H2SO7। তো এখানে যখন অলিয়াম তৈরি হবে, অলিয়াম তৈরি হলো, তো অলিয়াম প্রয়োজন মতো পানি যোগ করলে কি করে, বিভিন্ন ঘনত্বের সালফিউরিক অ্যাসিড পাওয়া যাবে। এরপরে 4 নম্বর প্রশ্ন, মানে ঘ নম্বর, উভয় পাত্রে দ্রবণের মোলারিটি সমান হবে কিনা এটা গাণিতিক ভাবে দেখাইতে হবে। তো প্রথম যে পাত্রটা রয়েছে, প্রথম পাত্রে রয়েছে সোডিয়াম হাইড্রোক্সাইড। এই যে প্রথম পাত্রে কি রয়েছে? সোডিয়াম হাইড্রোক্সাইড। এখন সোডিয়াম হাইড্রোক্সাইড কত গ্রাম আছে? এখানে 70 গ্রাম। ঠিক আছে, এখানে আমরা এভাবে লিখতে পারি, এখানে ভর দেওয়া আছে, অর্থাৎ পরিমাণ দেওয়া আছে 70 গ্রাম। আণবিক ভর এখানে যেহেতু সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, সোডিয়াম হাইড্রোক্সাইড দেখো NaOH, সোডিয়ামের হচ্ছে 23 যোগ 16 যোগ হচ্ছে 1, তার মানে 40, এই 40 গ্রাম হচ্ছে আণবিক ভর। আর আয়তন, এখানে দেখো আয়তন দেওয়া আছে 1 লিটার। লিটার থাকলে আমরা যে সূত্রটা ব্যবহার করব, ওই সূত্রের জন্য মিলিলিটারে কনভার্ট করতে হবে। 1 লিটার মানে 1000 লিটার। শেষ। এবার মোলারিটি সূত্র, S সমান 1000 W ভাগ MV, সব মানটা বসিয়ে দিলাম, বসিয়ে হিসাব করবো, দেখো এই যে এই মানটা আসে 1.75 মোল। ঠিক আছে, এম মোলার আর কি, এম হচ্ছে মোলার। দ্বিতীয় পাত্র মানে সালফিউরিক অ্যাসিড যেটাতে আছে, যেখানে 196 গ্রাম আছে, তো এখানে হচ্ছে ভর দেওয়া আছে 196, আণবিক ভর আছে 98। এই যে H2SO4, এখানে হাইড্রোজেন 2টা আছে, তার মানে 1 গুণ 2 মানে 2 যোগ সালফার আছে 32 যোগ 16 গুণ 4, তাহলে গুণ করলে কত হয়? 98। আয়তন হচ্ছে 1 লিটার, যেটাকে আমরা 1000 মিলিলিটার হবে। এবার একই রকম সূত্র, এখানে আছে 2 মোল হলো, 2 মোলার হলো, তো দুইটা কিন্তু সমান না, দুটি মোলারিটি সমান নয়, এইভাবে আমাদের বলতে পারি। এরপরে 5 নম্বর প্রশ্ন চলে যায়। 5 নম্বর প্রশ্ন দেখো, এখানে দুইটা বিক্রিয়া দেওয়া আছে। এখানে প্রথম প্রশ্ন হচ্ছে ক নম্বর, অম্লীয় মূলক কাকে বলা হয়? অম্লীয় মূলক দেখো,
যে মূলক কোনো অম্লের ধনাত্মক ধনাত্মক ঠিক আছে প্লাস আর কি ধনাত্মক বানানটা ঠিক করে নিও ধনাত্মক মানে H+ বাদ দিয়ে অবশিষ্ট থাকে এবং জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে তাকে অম্লীয় মূলক বলে। এখানে দেখো আয়রন হাইড্রোক্সাইড ক্ষারক ক্ষার নয় কেন? এটা একটা ক্ষারক, কারণ এটি কি করে এটা ক্ষার নয়, কারণ কি এর ক্ষার হতে হলে তাকে অবশ্যই পানিতে দ্রবীভূত হতে হবে, কিন্তু এটা পানিতে দ্রবীভূত হয় না। ঠিক আছে, এটা হাইড্রোক্সিল মূলক OH- থাকলেও পানিতে দ্রবীভূত না হওয়ার কারণে এটি কেবল একটি ক্ষারক, ক্ষার নয়। ক্ষারক কেন হবে? কারণ এটা হচ্ছে লাল লিটমাসকে নীল করে, তারপরে এর স্বাদ হচ্ছে কটু স্বাদযুক্ত, ঠিক আছে, অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন করে, এই শর্তের কারণে এটা ক্ষারক, কিন্তু পানিতে দ্রবীভূত না হওয়ার কারণে এটা ক্ষার নয়, শুধু ক্ষারক। 2 নম্বর, উদ্দীপকে 2 নং বিক্রিয়ায় একই সংখ্যক ইলেকট্রন আদান প্রদান করে, ব্যাখ্যা করো। তো এখানে 2 নং যে বিক্রিয়া অ্যালুমিনিয়াম এবং অক্সিজেন বিক্রিয়া করে এখানে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড তৈরি করেছে, মানে অ্যালুমিনিয়াম অক্সাইড তৈরি করেছে। এখানে একই সংখ্যক ইলেকট্রন আদান প্রদান হয় কিনা দেখো, অ্যালুমিনিয়াম এবং অক্সিজেন বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম অক্সাইড তৈরি করেছে, এটা আমরা সমতাযুক্ত রাসায়নিক সমীকরণ দিয়ে দিলাম এখানে। ঠিক আছে, ইলেকট্রন আদান প্রদান। তো অ্যালুমিনিয়ামের জারণ সংখ্যা দেখো, অ্যালুমিনিয়ামের জারণ সংখ্যা এখানে প্রথমে তো বিক্রিয়ক, এই বিক্রিয়কে দেখো এটা মুক্ত অবস্থায় আছে তাই 0 0 থেকে এখানে 3টা ইলেকট্রন ত্যাগ করে অ্যালুমিনিয়াম 3+ আয়নে পরিণত হয়েছে। তো যেহেতু 4টি অ্যালুমিনিয়াম পরমাণু বিক্রিয়া করে মোট ত্যাগকৃত ইলেকট্রন তাহলে কত হবে? তাহলে একজনে ইলেকট্রন করে 3টা ইলেকট্রন ত্যাগ করে, তাহলে 4টা 3 4 12টি ইলেকট্রন ত্যাগ করবে। আবার অক্সিজেনের ক্ষেত্রে ইলেকট্রন গ্রহণ করে 4টা, হ্যাঁ 4টা ইলেকট্রন গ্রহণ করে, তাহলে 2টা, ঠিক আছে, এখানে দেখো যে 2OH- তৈরি হয়, তাহলে এখানে অক্সিজেন আছে কয়টা? 3টা অক্সিজেন, তাহলে 3টা 3 4 মোট 12 হয়ে গেল। তাহলে মোট ত্যাগকৃত ইলেকট্রনও 12, আবার গৃহীত যে ইলেকট্রনও 12, এবং বিক্রিয়া ইলেকট্রনের সংখ্যা সমানভাবে আদান প্রদান হয়েছে, এটি একটি সুষম রেডক্স বিক্রিয়া হবে। ঠিক আছে, এরপরে ঘ নম্বর, উদ্দীপকের 1 নং বিক্রিয়ার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন সম্ভব কিনা চিত্র সদে দেখাইতে হবে। ম্যাগনেসিয়াম আর এখানে রয়েছে কি আয়রন বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম মানে আয়ন তৈরি করবে, আর এটা হচ্ছে মানে ধাতু হয়ে যাবে বা সলিড হয়ে যাবে। তো এই বিক্রিয়ার মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন সম্ভব, এটি একটি রেডক্স বা জারণ বিজারণ বিক্রিয়া, যেখানে ম্যাগনেসিয়াম ধাতু ইলেকট্রন হারিয়ে Mg+2+ আয়নে পরিণত হয় এবং ফেরাস Fe2+ ইলেকট্রন গ্রহণ করে ফেরাসের মানে ধাতুতে পরিণত হয়। তা হচ্ছে রাসায়নিক যে কোষের গঠন, সেটা হচ্ছে অ্যানোড হিসেবে আমরা এখানে ম্যাগনেসিয়ামকে ব্যবহার করেছি। ম্যাগনেসিয়াম ধাতু, ম্যাগনেসিয়াম সালফেট দ্রবণে নিমজ্জিত থাকে, এখানে বিক্রিয়া 2টা ইলেকট্রন ত্যাগ করে Mg2+ এ পরিণত হয়। ঠিক আছে, ইলেকট্রন ছেড়ে দেয়, ওই ইলেকট্রন করে কি দেখো, ম্যাগনেসিয়ামে যে এখান থেকে 2টা ইলেকট্রন ছেড়ে দেয়, ওই ইলেকট্রন করে কি এই যে এখানে চলে আসে, এইখান এইভাবে আসে এইখানে এই যে জমা হয়, তখন পাত্র থেকে যে Fe2+ আছে ওরা ওই ইলেকট্রন গ্রহণ করে পাত্রে যে জমা হয়ে যায়। দেখো এই যে এটা হচ্ছে ক্যাথোড বিক্রিয়া, এখানে এই যে ফেরাস সালফিউরিক অ্যাসিড সালফেট আর কি দ্রবণে নিমজ্জিত ধাতু যেমন প্লাটিনাম বা গ্রাফাইট নিমজ্জিত থাকে, এখান থেকে কি করে ইলেকট্রন গ্রহণ করে, ওই যে 2টা ইলেকট্রন ত্যাগ করলো সেই 2টা ইলেকট্রন গ্রহণ করে ধাতুতে পরিণত হয়। তো এখন লবণ সেতু কোনটা? এই মাঝখানে দেখছো এই যে এটা লবণ সেতু দেওয়া হয়, এখানে লবণ থাকে ধনাত্মক প্রান্ত এবং ঋণাত্মক প্রান্ত। এখানে মনে করো পটাশিয়াম প্লাস থাকলো, Cl- থাকলো। এখানে দেখো এই দ্রবণে তো ম্যাগনেসিয়ামের পরিমাণ বাড়তে থাকে, মানে ধনাত্মক আয়নের পরিমাণ, তখন এখানে ক্লোরিন আসে, মাইনাসটা এখানে এসে ধনাত্মক আয়নগুলোকে প্রশমিত করে। আবার এখান থেকে যেহেতু ধনাত্মক আয়নের সংখ্যা কমে যায়, ঋণাত্মক আয়ন বাড়তে থাকে, তখন এখানে প্লাসটা আসে, পটাশিয়াম চলে আসে, আয়নের সমতা রক্ষা করে, না হলে এটা বিক্রিয়া কিন্তু হতো না বা বিদ্যুৎ উৎপন্ন হতো না। কাজের প্রক্রিয়াতে ম্যাগনেসিয়াম ধাতু থেকে ইলেকট্রন বের হয়ে বাহ্যিক সার্কিটের মাধ্যমে ক্যাথোড অর্ধকোষে প্রবাহিত হয়। ক্যাথোডে ফেরাস আয়ন এই ইলেকট্রন গ্রহণ করে ধাতুতে পরিণত হয়। ইলেকট্রনের এই প্রবাহই হচ্ছে বিদ্যুৎ প্রবাহ। ঠিক আছে, এরপরে 6 নম্বর প্রশ্ন চলে যায়। 6 নম্বর প্রশ্ন আছে এটা, এখন এখানে ক নম্বর দেখো, ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল কাকে বলা হয়? ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল অপোলার সমযোজী অণুসমূহের আন্তঃআণবিক আকর্ষণ বলকে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল বলা হয়। তারপর নাইলন 66 একটি ঘনীভবন পলিমার, ব্যাখ্যা করো। নাইলন 66 একটি ঘনীভবন পলিমার, কারণ এটি তৈরি হয় ডাই কার্বক্সিলিক অ্যাসিড বা হচ্ছে যেটাকে অ্যাডিপিক অ্যাসিড বলি, দেখো যে এটা হচ্ছে অ্যাডিপিক অ্যাসিড, ঠিক আছে, এবং ডাইঅ্যামিন, অথবা এটাকে আমরা বলতে পারি হেক্সা ডায়ামিন
এই যে হেক্সাডায়ামিন, এটা বিক্রিয়া করে দেখো এটা এই যে নাইলন 6 তৈরি করলো, এখানে লাস্টে রয়েছে এন সংখ্যক, এন আর কি, আর এখানে এন সংখ্যক পানি তৈরি হবে। ওকে, তাহলে এই বিক্রিয়া একে অপরের সাথে মিলিত হয়ে দীর্ঘ শৃঙ্খলা বা হচ্ছে শিকল যুক্ত পলিমার চেইন গঠন করে, প্রতিবার একটা করে পানি অণু মুক্ত করে দেয়। পানির অণুর মুক্তির কারণে এটাকে ঘনীভবন পলিমার বলা হয়। ঠিক আছে, অর্থাৎ আমরা বলতে পারি একাধিক অ্যাডিপিক অ্যাসিড এবং হেক্সাডায়ামিন একসাথে যুক্ত হয়ে নাইলন 6 পলিমার তৈরি করে। এরপরে গ নম্বর প্রশ্ন, উদ্দীপকের 1 নং বিক্রিয়ায় ডেল্টা এইচ এর মান হিসাব করতে হবে। এইচ না, এটা হচ্ছে ডেল্টা এইচ, তাই না? ডেল্টা এইচ এর মান নির্ণয় করো, যেখানে এগুলো দেওয়া আছে। 1 নং বিক্রিয়াটা কি? 1 নং বিক্রিয়াটা হচ্ছে যেটা প্রথমটা, যেটা এখান থেকে কত ডেল্টা এইচ এর মান কত হবে এটা আমাদের বের করতে হবে। এখন এই যে বিক্রিয়াটা, এই বিক্রিয়াটা আমরা লিখলাম, লেখার পরে এই যে বন্ধন শক্তি যেটা দেওয়া আছে সেটা আমরা লিখলাম। হ্যাঁ, এখন একটা জিনিস খেয়াল করো, আমরা যদি এখানে বিক্রিয়া দেখাই, এখানে দেখো এরকম অবস্থায় আছে, এই কার্বন আছে একটা, তার সাথে 3টা হাইড্রোজেন, এখানে এই যে হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, এখানে একটা ক্লোরিন আছে, আর এখানে আছে ক্লোরিন, ক্লোরিনের সাথে, ঠিক আছে, গাঠনিক সংকেত দেখাচ্ছি। এখানে কি হয়, কার্বন আর এই পাশে একটা হাইড্রোজেন, এই পাশে একটা হাইড্রোজেন, এর একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন, এইভাবে, আর এই সেল। একটু যদি খেয়াল করি দেখো, এই যে বন্ধন, এখানে একটা বন্ধন আছে, মোট 4টা বন্ধন আছে, একটা বন্ধন, একটা বন্ধন, একটা বন্ধন, 3টা আছে হাইড্রোজেনের সাথে কার্বনের বন্ধন রয়েছে, কিন্তু এই বন্ধনটা ভাঙি না, দেখছো জাতায় আছে, এই বন্ধনটাও জাতায় আছে, কিন্তু এই বন্ধনটা আছে ভেঙে গেছে, দেখছো এখানে হাইড্রোজেন ছিল, এখানে ক্লোরিন হয়ে গেছে, তার মানে এই বন্ধনটা ভেঙে গেছে। আবার এই যে বন্ধনটা একই রয়েছে, এই যে বন্ধনটা সেম কার্বনের সাথে ক্লোরিনের বিক্রিয়া, এই বন্ধনটার কোনো পরিবর্তন হয়নি, কিন্তু এখানে ছিল কি ক্লোরিন আর ক্লোরিনের বন্ধন, ওটা ভেঙে যে এখানে আরেকটা নতুন বন্ধন তৈরি হয়েছে HCl। তো বন্ধন ভাঙছে, দেখো একটা আছে CH বন্ধন ভাঙছে, আর একটা আছে ক্লোরিন ক্লোরিন বন্ধন ভাঙছে। তার মানে দেখো CH বন্ধন ভাঙতে একটা বন্ধন ভাঙতে 414 জুল শক্তির প্রয়োজন হয়, আর ক্লোরিন ক্লোরিনের জন্য 244, এটা যোগ করলাম 658 কিলো জুল পার মোল হলো। এখন নতুন বন্ধন তৈরি হয়েছে, দেখো CCl বন্ধন তৈরি হয়েছে, আর একটা আছে HCl বন্ধন তৈরি হয়েছে, HCl। আচ্ছা, তো এইখানে বন্ধন তৈরি, এই যে বন্ধন গঠনের জন্য, গঠন হলে শক্তি উৎপন্ন হবে, কতটুকু শক্তি উৎপন্ন হয় দেখো, CCl এর জন্য হচ্ছে 326, আর এখানে HCl এর জন্য হচ্ছে 431, যোগ করলে এত হয়। এখন কতটুকু শক্তি উৎপন্ন হবে, ঠিক আছে, শক্তি উৎপন্ন হবে, বন্ধন দেখো ভাঙার জন্য প্রয়োজনীয় শক্তি এখান থেকে উৎপন্ন শক্তি বিয়োগ করে দেবো, তাহলে কত হয়, -99 কিলোজুল, এই যে পার মোল, তাহলে -99 কিলোজুল পার মোল হলো। এটা হচ্ছে ডেল্টা এস এর মান। ডেল্টা এস যেহেতু এটা নেগেটিভ, তার মানে এটা বোঝাই যাচ্ছে এখানে কি তৈরি হবে, তাপ উৎপন্ন হবে, এবং এই জন্য এটাকে তাপ উৎপাদী বিক্রিয়া বলা হয়। এরপর আমাদের ঘ নম্বর প্রশ্ন, উদ্দীপকের 2 নং বিক্রিয়ায় সাম্যাবস্থায় লাসাতে লেয়ারের নীতি অনুযায়ী তাপ এবং চাপের প্রভাব বিশ্লেষণ করো। তাপ এবং চাপ দুইটা জিনিসে দেখো, একটা হচ্ছে তাপ আর একটা হচ্ছে চাপ এর প্রভাব। এখন 2 নম্বর যে বিক্রিয়াটা ছিল, এই যে এখানে ডেল্টা এস দেখো ধনাত্মক, ডেল্টা এস ধনাত্মক মানে এটা তাপহারী বিক্রিয়া। কি ধরনের বিক্রিয়া? তাপহারী বিক্রিয়া। তাহলে তাপহারী বিক্রিয়া হলে দেখো তাপের প্রভাব কি হবে, তো এটা একটা তাপহারী বা তাপগ্রাহী যেটাকে বলে এন্ডোথার্মিক, এখানে ডেল্টা এস ধনাত্মক হয়েছে, তাই তাপ বৃদ্ধি করলে সিস্টেমে তাপ শোষণ করার জন্য সাম্যকে ডান দিকে, অর্থাৎ এইখানে উৎপাদের পরিমাণ কমে যাবে। হ্যাঁ, NO গ্যাসের উৎপাদ বৃদ্ধি পাবে, ঠিক আছে, যদি তাপ কমানো হয়, এই বিক্রিয়ায় যদি তাপ কমানো হয় তাহলে উৎপাদ বেশি হবে, কিন্তু তাপ যদি বাড়ায় তাহলে উৎপাদের পরিমাণ কমে যাবে। বুঝলাম? বলতো, উৎপাদের পরিমাণ বাড়বে কখন? যখন তাপ কমাই দেবে, যেহেতু তাপ উৎপাদী বিক্রিয়া, তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপ বাড়াইলে তাপ উৎপাদের পরিমাণ বাড়ে, আর তাপ কমাইলে উৎপাদের পরিমাণ, যদি তাপ বাড়ায় তাহলে উৎপাদের পরিমাণ কমবে, কমাইলে বাড়বে, বাড়াইলে কমবে। এটা হচ্ছে তাপ হারী বিক্রিয়ার ক্ষেত্রে। তাপ উৎপাদী হলে তা আবার আলাদা হতো, তাই না? সরি, যেটা বললাম আর কি, এখানে তাপ উৎপাদী তাপ হারী বিক্রিয়া, তো তাপ হারী বিক্রিয়াতে তাপ যদি তুমি বাড়িয়ে দাও, তাপ বাড়ালে, ঠিক আছে, বাড়ালে উৎপাদ বাড়বে, ঠিক আছে, বাড়বে, আর তাপ কমালে উৎপাদ কি করবে? কমবে, মানে কমালে কি করবে? এটাও কমে যাবে। এই যে তাপ বৃদ্ধি করলে সিস্টেম তাপ শোষণ করার জন্য এটা কি করবে? NO গ্যাসের উৎপাদ বৃদ্ধি করবে,
আবার তাপ কমালে বিক্রিয়া বিপরীত দিকে সরে যাবে, অর্থাৎ এর উৎপাদ কমে যাবে। মূল কথা হচ্ছে যদি তাপ হারি বিক্রিয়া হয়, তাপ হারি বিক্রিয়ায় তাপ বাড়ালে উৎপাদ বাড়ে, তাপ কমালে উৎপাদ কমে। আর তাপ যদি উৎপাদী হতো তাহলে বিপরীত হতো। এখন এখানে চাপের প্রভাব দেখো, চাপের প্রভাব দেখার জন্য প্রথমে আমাদের একটা জিনিস দেখতে হবে, সেগুলো সবগুলো গ্যাসীয় আছে কিনা। এটা গ্যাস আছে, এটাও গ্যাস আছে, এটাও গ্যাস আছে, ঠিক আছে। তো গ্যাস যেহেতু সবগুলো, তার মানে চাপের প্রভাব থাকতেও থাকতে পারে। কিন্তু তারপর দেখতে হবে অনুসংখ্যা, এখানে অনুসংখ্যা আছে একটা, এখানে আছে একটা, এক আর এক যোগ করলে কত হয় 2, এখানেও 2টা আছে। তো যেহেতু ওই পরমাণুর যে মোট সংখ্যা, মোল সংখ্যা সমান না, এখানে বিক্রিয়কে উৎপাদক যদি সমান হয়ে যায় তাহলে চাপের কোনো প্রভাব থাকে না, মানে এই বিক্রিয়ায় চাপের কোনো প্রভাব নাই, তাপমাত্রার প্রভাব তো বললাম। 7 নম্বর প্রশ্ন দেখো, 7-এর ক নম্বর প্রশ্ন হচ্ছে ইলেকট্রনীয় পরিবাহী কাকে বলা হয়। ইলেকট্রনীয় পরিবাহী হলো সেই সকল পরিবাহী পদার্থ যাদের মধ্য দিয়ে ইলেকট্রন প্রবাহের মাধ্যমে কি করে বিদ্যুৎ চলাচল করে, হচ্ছে কি। এরপরে খ নম্বর দেখো, প্রোপিনকে অলিফিন বলা হয় কেন। প্রোপিন হচ্ছে অ্যালকিন, কারণ এখানে কার্বন কার্বন দ্বিবন্ধন যুক্ত একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন রয়েছে। অলিফিন শব্দটি ল্যাটিন শব্দ, এটা ল্যাটিন হবে, লাতিন না ল্যাটিন, ঠিক আছে। ল্যাটিন শব্দ থেকে এসেছে, যার অর্থ হচ্ছে তেল উৎপাদনকারী। হ্যালোজেন গ্রুপের সাথে বিক্রিয়ায় প্রোপিন তৈলাক্ত পদার্থ তৈরি করে, তাই এটাকে অলিফিন বলা হয়, ঠিক আছে। ওলে ফিশ থেকে এটা এসেছে। এখন উদ্দীপকের এম যৌগটির ময়লা পরিষ্কারের কৌশল ব্যাখ্যা করতে হবে। এম যৌগটা কি, এম যৌগটা এখানে তাহলে বিক্রিয়া আগে সম্পূর্ণ করে দেখতে হবে এই যৌগটা কি হয়। দেখো বিক্রিয়া করে দেখলাম, এটা হচ্ছে সোডিয়াম ডিটারজেন্ট, যেটাকে সোডিয়াম সালফোনেট, যা ময়লা পরিষ্কার করে। হ্যাঁ, এই যে এটা সোডিয়াম সালফোনেট, এটা কি করে ডিটারজেন্ট, সোডিয়ামের ডিটারজেন্ট ময়লা পরিষ্কার করে। কিভাবে ময়লা পরিষ্কার করে, ময়লা বা তেলের দাগ পরিষ্কার সময় সোডিয়াম ডিটারজেন্ট অণুগুলো ময়লার অণুদের সঙ্গে আবদ্ধ হয়ে কি করে দেখো সেপসিফিক ফোরেশন তৈরি করে। এর ফলে তেল এবং ময়লা জল কি করে দ্রবণীয় আকারে পরিণত হয় এবং সহজে পানি দ্বারা ধুয়ে ফেলা যায়। এই প্রক্রিয়ায় ডিটারজেন্ট ময়লা ভেঙে ছোট ছোট অংশে পরিণত হয়, এগুলো পানি দ্বারা সহজে অপসারিত হয়। এভাবে এটা কি করে ময়লা পরিষ্কার করে। এরপরে বলছে যে ঘ নম্বর 2 নং এর লবণদ্বয়ের জলীয় দ্রবণের প্রকৃতি একই রকম হবে কিনা। জলীয় দ্রবণে এটা হচ্ছে 2টা লবণ, দেখছো, এটা আছে, একটা আছে অ্যামোনিয়াম ক্লোরাইড আর একটা হচ্ছে সোডিয়াম কার্বনেট। জলীয় দ্রবণের প্রকৃতি একই রকম হবে কিনা। দেখো প্রথম যেটা আছে এই দুইটা আর কি একই রকম হবে না, কারণ এরা পানিতে ভিন্ন রাসায়নিক প্রতিক্রিয়া দেখাবে। যেমন দেখো এই যে এটার জন্য যেটা হবে, এখানে প্রকৃতি হবে এর যে প্রকৃতি পিএইচ এর মান 7-এর চেয়ে কি হবে ছোট হবে, পিএইচ এর মান 7-এর চেয়ে ছোট হবে। 7-এর চেয়ে ছোট হলে সেটা তো অম্লীয় হবে। দেখো এখানে দ্রবীভূত হয়ে এই ধরনের বিক্রিয়া তৈরি করবে, এখানে আবার পানির সাথে বিক্রিয়া করে এটা তৈরি করবে। এখন ফলে এই যে H3O+ আয়নের পরিমাণ বৃদ্ধি পায়, যার ফলে দ্রবণে কি দ্রবণ অম্লীয় হবে। আবার এটা হচ্ছে সোডিয়াম কার্বনেট, এখানে পিএইচ এর মান 7-এর চেয়ে বেশি হবে। এটাই এই যে এই বিক্রিয়া দিবা, বিক্রিয়া দিয়ে এইভাবে তোমরা ব্যাখ্যা করবা। OH- তৈরি হয়, তো OH- তো ক্ষার, তো ক্ষারের পরিমাণ বৃদ্ধি পায়, তাই ক্ষারীয় তৈরি করে তোলে। তাই দুইটা, এটা হবে অম্লীয় আর এটা হবে কি ক্ষারীয়, দুইটা সেম প্রকৃতির হবে না। এরপরে 8 নম্বর প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন এটাও জৈব যৌগের অধ্যায় থেকে এসেছে, ঠিক আছে। এর প্রথম যে প্রশ্ন ক নম্বর, ভর সংখ্যা কাকে বলে। দেখো ভর সংখ্যা কোন পরমাণুর বা নিউক্লিয়াস উপস্থিত প্রোটন এবং নিউট্রন সংখ্যার যোগফলকে পরমাণু ভর সংখ্যা বলা হয়। খ নম্বর অ্যামোনিয়া গ্যাসের মোলার আয়তন কত ব্যাখ্যা করো। দেখো 1 মোল পরিমাণ গ্যাসের আয়তনকে মোলার আয়তন বলে। তো অ্যামোনিয়া এর আণবিক ভর হচ্ছে 17 গ্রাম। এইভাবে ব্যাখ্যা করো। স্ট্যান্ডার্ড তাপমাত্রা মানে এসটিপি তে, হ্যাঁ এসটিপি তে 1 মোল গ্যাসের আয়তন হচ্ছে 22.4 লিটার। তার জন্য এখানে আমরা বলতে পারি 17 গ্রাম অ্যামোনিয়া গ্যাসের আয়তন হচ্ছে এই 22.4 লিটার। তারপরে গ নম্বর প্রশ্ন, উদ্দীপকের পি যৌগটির অসম্পৃক্ততার পরীক্ষা বর্ণনা করো। এখানে উদ্দীপকের পি, এটা হচ্ছে পি কি, এটা দেখো এখানে ইথানল তৈরি হয়েছে, তার মানে এটা হচ্ছে কি অ্যালকাইন বুঝতে হবে। এখানে দেখো ইথিনকে পানির সাথে, মানে অ্যালকিন আর কি, ইথিনকে পানির সাথে তাপ দিলে আমরা যদি বিক্রিয়া করি আর কি, 2% সালফিউরিক অ্যাসিড, 20% আর 2% AgSO4 মার্কুরি সালফেট আর
80°C তাপমাত্রা দিলে এখানে হচ্ছে ইথানল তৈরি হবে, দেখছো এরকম। তার মানে এখানে হচ্ছে ইথিন। তো ইথিন যে অসম্পৃক্ত কিভাবে বুঝবো? এই অসম্পৃক্ত পরীক্ষা, যেমন ব্রোমিন দ্রবণের পরীক্ষা করব। দেখো ব্রোমিন দ্রবণের লাল রং হারিয়ে যায়, এইখানে এর লাল রং থাকে, ঠিক আছে, কিন্তু যখন বিক্রিয়া করে তখন আর বর্ণহীন হয়ে যায়, বর্ণহীন বর্ণহীন হয়ে যায়। এই যে বর্ণহীন হয়ে গেল, কি হবে? বর্ণহীন। এই বর্ণহীন হয়ে যাওয়ার কারণে এটা এর থেকে বোঝা যায় এটা হচ্ছে কি এই তোমার অসম্পৃক্ত। অসম্পৃক্ত মানে কি? কার্বন কার্বন দ্বিবন্ধন এবং ত্রিবন্ধনকে বলা হয় অসম্পৃক্ত। এরপরে উদ্দীপকের ও থেকে পলিমার এবং এস থেকে এস্টার প্রস্তুত সম্ভব কিনা বিক্রিয়া সহ দেখাতে হবে। দেখো এখানে এখানে বলছে উদ্দীপকের ও না, এটা কিউ হবে নাকি? এই যে কিউ আর হচ্ছে এস, ও থেকে এরকম। এখানে এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে ইথানল, আর এটা হচ্ছে কি ইথানেল, আর এটা এস হচ্ছে ইথানোইক অ্যাসিড। এই বিক্রিয়াটা সম্পন্ন করে আমরা এটা পেলাম। এই সাথে দেখো কিউ আর ও অক্সিজেন, জাইমান অক্সিজেন বিক্রিয়া করে আর তৈরি করলো। এখানে আরটা আছে ইথানল, ইথানলের সংকেত আছে এটা। আর এখানে দেখো আর কি তৈরি হবে? এখানে এস তৈরি, ইথানোইক অ্যাসিড আর কি। তো আমরা যেটা করব, কিউ থেকে পলিমার তৈরি করা যাবে, ইথানল থেকে পলিমার। তার মানে কিউ হচ্ছে ইথানল, ইথানল থেকে পলিমার। ইথানলকে গাঢ় সালফিউরিক অ্যাসিডে 170°C তাপমাত্রায় যদি আমরা তাপ দিই, তাহলে দেখো এখানে এই যে এটা তৈরি হবে, ইথিন তৈরি হবে। ওই ইথিনকে যদি আমরা কি করি, 200°C তাপমাত্রায় 100 atm চাপ দিই, তাহলে এখানে কি হয়ে গেল? পলিথিন তৈরি হয়ে গেল। তার মানে এখানে বোঝা যাচ্ছে যে এখানে আমরা কি করেছি বলতো, ও থেকে পলিমার, কিউ থেকে পলিমার তৈরি করা যাচ্ছে। এখন এস থেকে এস্টার তৈরি করা যায় কিনা? এসটা কি ছিল? এসটা হচ্ছে যেখানে দেখো ইথানোইক অ্যাসিড, ইথানোইক অ্যাসিড থেকে যদি এস্টার তৈরি করা যায় কিনা? ইথানোইক অ্যাসিড লৌহ HCl এর উপস্থিতি ইথানোইক অ্যাসিড এবং ইথানল বিক্রিয়া করে ইথানোয়েট তৈরি করে, যেটা একটা এস্টার। তাহলে এস্টার আর পানি তৈরি করলো, বোঝা যাচ্ছে যে আসলে এখানে ইথানোইক অ্যাসিড থেকে এস্টার তৈরি করা যায়। তার মানে এখানে কিউ থেকে পলিমার, এস থেকে এস্টার প্রস্তুত করা সম্ভব। বিক্রিয়া সহ আমরা ব্যাখ্যা করে দিলাম। তো আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে ঢাকা বোর্ড 2025 সালের এসএসসি পরীক্ষার প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন সমাধান। তো ক্লাসটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দিও, আর যদি ভালো লাগে আমাদের জন্য দোয়া করো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।